টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আমাদের আলোচনার জন্য নির্ধারণ করেছি। বিষয়টি খুবই সেন্সিটিভ, খুবই কি বলবো যে একদম হৃদয় বিদারকও বলা যেতে পারে। সেই হিসেবেই আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে কানাডার সীমান্ত দিয়ে প্রবেশকারী অ্যাসাইলাম সিকাররা ইমিগ্রেশন কোর্টে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কী ধরনের আইনি কৌশল গ্রহণ করবেন সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। যদি হাতে সময় থাকে তাহলে আরেকটি বিষয় রয়েছে, সেটিও সাম্প্রতিক সময়ে আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থায় অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এবং এর ফলে কোথায় কোথায় তার প্রভাব ফেলেছে সেসব বিষয় নিয়েও কথা বলবো, যদি এই বিষয়টি নিয়ে হাতে সময় থাকে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আজকের যে বিষয় আছে সেই বিষয়ের উপরে অথবা আপনাদের যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন থাকতেই পারে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। তবে ফেসবুকে যারা প্রশ্ন করবেন অনুষ্ঠানের শেষের দিকে এসে প্রশ্ন করবেন না, আপনাদের প্রশ্নগুলো নিতে পারি না। সেই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি আহসান হাবিব। অ্যাটর্নি আহসান হাবিব, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি টিভিএন 24 দর্শকদেরকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই রাত্রিবেলা এবং প্রচণ্ড শীত সব কিছু উপেক্ষা করে এবং সারা দিনের কর্মক্লান্তি সবগুলোকে ঝেড়ে ফেলে পাশে রেখে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কানাডার সীমান্ত দিয়ে প্রবেশকারী অ্যাসাইলাম সিকাররা ইমিগ্রেশন কোর্টে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কী ধরনের আইনি কৌশল গ্রহণ করবেন, এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাইব। তবে তার আগে এই বিষয়টির উপরে যে গুরুত্বটা কী আছে সংক্ষেপে 2-1 মিনিট আমি একটু বিস্তারিত বর্ণনা করতে চাই 2-1 মিনিটে। সুপ্রিয় দর্শক, বিশ্বজুড়ে অস্থিরতা, যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা, নিপীড়ন এসবের ছায়া যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আমাদের সীমান্তেও। এরূপ অবস্থায় উত্তর আমেরিকার শান্ত নিরিবিলি কানাডা সীমান্ত পেরিয়ে হাজার হাজার মানুষ নতুন জীবনের প্রত্যাশা নিয়ে আমেরিকায় প্রবেশ করেছেন। কেউ শরণার্থী, কেউ আশ্রয় প্রত্যাশী, কেউ আবার নিজের প্রাণ বাঁচাতে শেষ প্রয়াস হিসেবে ছুটে এসেছেন এই দেশে। কিন্তু এদেশে প্রবেশ করেই তাদের সামনে দাঁড়িয়ে যায় আরেক যুদ্ধ। এই যুদ্ধের অস্ত্র নয়, এই যুদ্ধ কোর্টরুমের ভেতর আইনের বেড়াজালে, কাগজপত্রের জটিলতায়। সাম্প্রতিক সময়ে আমেরিকার অ্যাসাইলাম নীতিতে এসেছে একের পর এক পরিবর্তন, যা কানাডা সীমান্ত দিয়ে প্রবেশকারীদের জন্য তৈরি করেছে নতুন অনিশ্চয়তা, নতুন হিসেব আর নতুন লড়াই। এদিকে ইমিগ্রেশন কোর্টের ব্যাকলগ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। একটি মাত্র শুনানির জন্য অপেক্ষা কখনো কখনো লেগে যাচ্ছে 3 থেকে 5 বছর। অন্যদিকে ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ, যা অ্যাসাইলাম প্রক্রিয়ার প্রথম ধাপ, সেখানেই অনেকে হারিয়ে ফেলছেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগটি। হাজারো পরিবার আজ বিভক্ত। কোনো পরিবারের বাবা হয়তো ডিটেনশন সেন্টারে, কোনো মা হয়তো সীমান্ত পেরিয়ে কোনো এক অজানার পথে। তাদের সন্তানের অপেক্ষা করে আছে শুধু একটা সংবাদের জন্যে, মামলাটা কি এগুচ্ছে বা বাবা মা কি নিরাপদে আছেন, এইটুকু শোনার জন্যে। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান শুধু আইন নিয়ে আলোচনা নয়, এটি সেই মানুষগুলোর কথা যারা প্রতিদিন নতুন ভোরের অপেক্ষায় আছেন। এটি সেই পরিবারগুলোর গল্প যারা জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পার হয়েছেন শুধু নিরাপদ ভবিষ্যতের আশায়। আর এটি সেই বাস্তবতার কথা যেখানে আইন, মানবিকতা এবং প্রত্যাশা দাঁড়িয়ে আছে মুখোমুখি সমান্তরালে। তাই কানাডা সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবাস করা আশ্রয় প্রার্থীদের সামনে
এখন কি কি নতুন চ্যালেঞ্জ, তাদের জন্য নীতি কি বলেছে এবং এই অনিশ্চয়তার মাঝেও কোথায় আছে আশার আলো। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি যিনি দীর্ঘদিন ধরে এমন শত শত মামলা সামলেছেন, দেখেছেন চোখের সামনে মানুষের স্বপ্ন ভাঙতে আবার জেগে উঠতেও। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। কানাডা সীমান্ত দিয়ে প্রবেশকারীর আমেরিকায় আশ্রয়, ইমিগ্রেশন কোর্টে নতুন লড়াই। যে অ্যাটর্নি আহসান হাবিব, আজকের বিষয়ের উপরে সংক্ষিপ্ত গুরুত্বটা আমি তুলে ধরেছি, আপনার কাছে বিস্তারিত জানতে চাইব। এই যে সাম্প্রতিক সময়ে যে সাম্প্রতিক নীতি পরিবর্তনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে কানাডা সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশকারীদের আশ্রয় বা অ্যাজাইলাম প্রক্রিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। আপনার কাছে জানতে চাইব এই চ্যালেঞ্জগুলো কি, এবং এই নতুন নীতিমালা কি অ্যাসাইলাম আবেদনকারীদের ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ পাশ করা আরও কঠিন করে তুলেছে কিনা। এবং আরেকটি প্রশ্ন একবারই করে রাখতে চাই, রুল চেঞ্জেস বা এক্সপিডাইটেড রিমুভাল কি এখনও কানাডা সীমান্ত দিয়ে প্রবেশকারীদের ক্ষেত্রে এগ্রেসিভলি ভাবে প্রয়োগ করা হচ্ছে। অ্যাটর্নি আহসান হাবিব। ধন্যবাদ। আপনারা জানেন যে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের যে বর্ডার, সে বর্ডার দিয়ে বিগত কয়েক বছরে কত শত মাইগ্রেন্ট কিন্তু ছিল। সবাই যে পোর্ট অফ এন্ট্রি দিয়ে এসেছেন এরকম কিন্তু না, অনেকে পোর্ট অফ এন্ট্রি ছাড়াও স্থলবন্দর দিয়ে স্থল যে বর্ডার আছে সেখান দিয়ে কিন্তু তারা এসেছেন, এসে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন, আশ্রয় আবেদন করেছেন। তাদের এই আশ্রয় আবেদনগুলো কিন্তু এখন ইমিগ্রেশন কোর্টে শুনানির পর্যায়ে যাচ্ছে, কোনো মাস্টার হিয়ারিং, কারো কোনো ইন্ডিভিজুয়াল হিয়ারিং। রিসেন্টলি আমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, বা যারা কানাডা থেকে এসেছেন তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গুলোকে ডিসমিস করে দেওয়ার জন্য, টার্মিনেট করে দেওয়ার জন্য মোশন করছে। অনেকে হয়তো জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে কানাডার একটা চুক্তি আছে, এটাকে বলা হয় যে সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট। মিনস যদি কেউ কানাডায় প্রথম প্রবেশ করে তাহলে তাকে কারণ দর্শাতে হবে যে সে কানাডায় কেন থেকে যায়নি বা কানাডায় অ্যাসাইলাম না করে কেন যুক্তরাষ্ট্রে সে প্রবেশ করেছে। এই গ্রাউন্ডে কিন্তু অনেক কেস ডিসমিস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আজকের এই আলোচনাটা মূলত এই জিনিসটাকে আমরা ফোকাস করবো যে কিভাবে এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা যায়। সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট 2004 সালে প্রথম কানাডার সাথে যুক্তরাষ্ট্রের স্বাক্ষর হয়। এই এগ্রিমেন্ট অনুযায়ী কোনো ব্যক্তি প্রথম কানাডায় আসে তাহলে কানাডা থেকে তার আশ্রয় চাইতে হবে, যুক্তরাষ্ট্রে আসতে পারবে না আনলেস কানাডা তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট না করে বা তার অ্যাপ্লিকেশনটি ডিনাই না করে। সেম টাইম কেউ যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তাহলে যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম প্রসেস শেষ না হওয়া পর্যন্ত সে কানাডায় প্রবেশ করলে কানাডা তার আবেদনটি এন্টারটেইন করবে না। আমি আগে যেমনটি বলছিলাম যে শত শত বাংলাদেশিরাও কিন্তু কানাডা বর্ডার দিয়ে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু চ্যালেঞ্জটি এখন ফেস করছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য আইনি কৌশলটা কি হতে পারে। এই কানাডার সাথে আমেরিকার যে চুক্তিটি আছে সেই চুক্তিটা কিন্তু দুইটা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে যদি সে কানাডার পোর্ট অফ এন্ট্রি দিয়ে আসে, ক্ষেত্রে প্রযোজ্য, এবং কানাডা এবং যুক্তরাষ্ট্রের এন্ট্রিতে সে যদি ধরার পরে যে তার যে ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউটা হয়, সেই ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউর ক্ষেত্রে প্রযোজ্য। যদি যুক্তরাষ্ট্রে অলরেডি প্রবেশ করে এবং তার অ্যাসাইলাম কেস অলরেডি সে ফাইল করে তাহলে কিন্তু তার জন্য এটা প্রযোজ্য নয়। এটা হয়তো অনেকেই জানেন না এবং লিগ্যাল আর্গুমেন্ট হয়তো অনেকেই করতে পারবেন না। আরেকটা এক্সেপশন হচ্ছে যদি কোনো অ্যাসাইলাম সিকারের যুক্তরাষ্ট্রে কোনো আত্মীয় স্বজন থাকে, যেমন বাবা মা ভাই বোন, ইভেন এক্সটেন্ডেড ফ্যামিলি যেমন চাচা বা কাজিন নেফিউ, এটা যদি কোনো ধরনের স্ট্যাটাস এখানে থাকে যেমন অ্যাসাইলাম সিকার বা যে কোনো ধরনের স্ট্যাটাস, তারাও কিন্তু এটা এক্সেপশনের মধ্যে তারা পড়বেন। দ্যাট মিনস যারা কানাডা থেকে এসেছেন সবাই যে একদম অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই করবেন না কিন্তু সত্য না। জিনিসটা যদি একটু কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স, যেটা আশা হওয়ার কিছু নেই। আপনারা যদি এই এভিডেন্স গুলো প্রমাণ আনতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসাইলাম কেসটাকে আপনি সার্ভাইভ করতে পারবেন, অ্যাসাইলাম কেসটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন। বিশেষ করে এখানে একটা প্রভিশন আছে, প্রভিশনটাকে বলা হয় যে CFR 08.30 হচ্ছে
আমেরিকান যে ফেডারেল ল যে কোড আছে, কোডের সেকশন 208E0, এখানে বলা হয় এই যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যে এগ্রিমেন্টটা, এটা শুধুমাত্র বর্ডারে যদি অ্যাসাইলাম ইন্টারভিউ হয় এর ক্ষেত্রে প্রযোজ্য। যারা অলরেডি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং যাদের কোর্টে কেস আছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। সুতরাং যখনই রাষ্ট্রপক্ষ বা হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটর্নি এই আর্গুমেন্টটি করবে, তখন কিন্তু আপনার অ্যাটর্নিকে রেসপন্সটা এভাবে করতে হবে যে অ্যাকর্ডিং টু 8 CFR সেকশন 208.30 আমার ক্লায়েন্ট কিন্তু আন্ডারে পড়ে না, কারণ সে অলরেডি বর্ডার ক্রস করে ইমিগ্রেশন কোর্টে মামলা শরণাপন্ন হয়েছে এবং সে অলরেডি আশ্রয় আবেদনটি করেছে। আরেকটা ক্যাটাগরি হতে পারে যদি কারো এখানে আত্মীয় স্বজন থাকে, যেমন কাজিন বা কোনো আঙ্কেল বা নেফিউ, তারা যে কোনো স্ট্যাটাস এখানে থাকবে, এটা অ্যাসাইলাম সিকার হতে পারে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারে, বা গ্রিন কার্ড বা সিটিজেন হতে পারে, তারাও কিন্তু আন্ডারে এক্সেপশন হিসেবে কোয়ালিফাই করবেন এবং তাদের কিন্তু ওরাও কিন্তু এই বারের আন্ডারে করবেন না। আপনারা জানেন যে রিসেন্টলি ইমিগ্রেশন আদালতে অ্যাসাইলাম আবেদন ডিসমিস করার কিন্তু একটা রিট পড়ে গেছে। এমন কোনো মাস্টার হিয়ারিং নেই যে কারো কারো আবেদন ডিসমিস হচ্ছে না। অনেকের মাস্টার হিয়ারিং এর আগেই মোশন টু প্রিটারমিট করা হচ্ছে বা মোশন করে কেসটাকে ডিসমিস করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এজেন্ডা হচ্ছে যত বেশি সংখ্যক ডিপোর্টেশন অর্ডার সিকিউর করা যায়, এবং ইমিগ্রেশন জাজ বা ইমিগ্রেশন বিচারকদের উপরে কিন্তু এক ধরনের প্রেশার আছে, এবং এই প্রেশারের কারণে কিন্তু তারা প্রিটারমিশন যে মোশনগুলো আছে সেই মোশনগুলোকে রাষ্ট্রপক্ষের পক্ষে অনেকটা রোলিং দিচ্ছেন। এই জন্য এখন থেকে মাস্টার হিয়ারিং যেগুলো আছে, মাস্টার হিয়ারিং বা ইমিগ্রেশন কোর্টে যে প্রথম হিয়ারিংটা হয়, এটাকে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হিসেবে কিন্তু কনসিডার করতে হবে। আপনি যদি মাস্টার হিয়ারিংকে হালকাভাবে নেন, আপনার স্টেটমেন্ট জমা না দেন, বা আপনি এই কানাডার যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো যদি আপনি অ্যাড্রেস না করেন, আপনার মাস্টার হিয়ারিং আপনার কেসটা ডিসমিস হয়ে কিন্তু যেতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জন্য আমরা টিভি24 এর মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে এন্ট্রি উইদাউট ইন্সপেকশন বা যেটাকে আমরা প্রপার ডকুমেন্টস ছাড়া যদি এই আমেরিকায় কেউ প্রবেশ করে অ্যাসাইলাম আবেদন করে, তাহলে সেই অ্যাসাইলাম মামলার ভবিষ্যৎটা কতটা ঝুঁকিতে পড়তে পারে? আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরেই ফেব্রুয়ারিতে এক্সপিডিটেড রিমুভাল নামে একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, যারা গত 2 বছরে বিশেষ করে ঢুকেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরবর্তী 2 বছরের মধ্যে। দ্যাট মিনস ফেব্রুয়ারি 2000 সাল থেকে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের অ্যাসাইলাম আবেদনগুলো কিন্তু ঝুঁকির মধ্যে আছে এবং তারা এক্সপিডিটেড রিমুভাল আন্ডারে পড়েন। এক্সপিডিটেড রিমুভাল হচ্ছে যে তাকে যে কোনো সময় তার প্রসিডিংস বাতিল করে, তার অ্যাসাইলাম আবেদনটি বাতিল করে তাকে কোনো হিয়ারিং ছাড়াই কিন্তু তাকে ডিটেইন করতে পারে এবং তাকে দ্রুত অপসারণ করতে পারে বা ডিপোর্ট করতে পারে। তবে এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যদি এক্সপিডিটেড রিমুভাল করার পরেও তারা আবার ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ পাস করেন, সেখানেও তাদের প্রসিডিংসটা আবার নতুন করে চালু হবে। আমরা যারাই এক্সপিডিটেড রিমুভাল আন্ডারে পড়বে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে USCIS বা অ্যাসাইলাম অফিসে, তাদের আরেকটা ইন্টারভিউ নেয়, একটা স্ক্রিনিং হবে তাদের, এটা বলা হয় যে ক্রেডিবল ফেয়ার স্ক্রিনিং। ক্রেডিবল ফেয়ার স্ক্রিনিং বা ইন্টারভিউ তারা পাস করে বলে তারা কিন্তু আবার আগের মতো কিন্তু মামলাটি তাদের ডকেটে ফেরত আসবে বা কোর্টে ফেরত আসবে। আমরা প্রায়ই দেখি যে অ্যাসাইলাম অফিসে কেস পেন্ডিং আছে বা ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং আছে, ওদের কেসটা ক্লোজ হয়ে যাচ্ছে। যারা গত 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, আপনি যেটা বলেন যে এন্টার্ড উইদাউট ইন্সপেকশন বা EWI, এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। তাদের করণীয় হচ্ছে তারা রাইট ওয়েতে অ্যাসাইলাম অফিসে এটা রিকোয়েস্ট করবেন, তাদের ক্রেডিবল ফেয়ার বা ভয়ের যে শুনানি এটাকে রিকোয়েস্ট করার জন্য। যদি তারা এটা পাস করেন এই স্ক্রিনিংটা, তাহলে কিন্তু তাদেরকে আর এর সম্মুখীন হতে হবে না। মিনস সব ক্ষেত্রে কিন্তু একটা কেসটা এটা ওয়ে আছে, এটাকে মুভ করার জন্য বা এটাকে আবার রেস্টোর করার জন্য। অবশ্যই আপনার আইনজীবীর সাথে কথা বলবেন। জি, অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে বন্ড বা প্যারোল যেটাকে আমরা বলি, এটা পাওয়া এখন কতটা কঠিন হয়ে গেছে, বিশেষ করে যারা কানাডা সীমান্ত দিয়ে আসছেন তাদের ক্ষেত্রে কতটা কঠিন হয়েছে আপনার জানা মতে? আপনারা জানেন যে সেম প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসে পরে বিশেষ করে সম্ভবত জুন অথবা জুলাইয়ে নতুন একটা জিনিস চালু করে, এটা বলা হয় যে ম্যান্ডেটরি ডিটেনশন।
এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বা হোমল্যান্ড সিকিউরিটি একটা মেমো ইস্যু করে, সেই মেমোতে তারা বলে যে যারাই ইন্সপেকশন, এটা ইউএস কানাডা বর্ডার হোক অথবা ইউএস মেক্সিকো বর্ডার হোক, তাদেরকে যদি আটক করা হয় বলে তারা ম্যান্ডেটরি ডিটেনশন বা বাধ্যতামূলক আটকের শিকার হবেন। তাদেরকে কোনো বন্ডের শুনানি দেওয়া হবে না বা তাদেরকে কোনো বন্ডের সুযোগ থাকবে না। এই লটাকে চ্যালেঞ্জ করা হয়, চ্যালেঞ্জ করে পরবর্তী সময়ে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসে কিন্তু এটাকে বহাল রাখে। রিসেন্টলি গত কয়েক সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়া একজন ফেডারেল বিচারক আইনটাকে অবৈধ ঘোষণা করে যে ইমিগ্রেশন জাজদের বন্ডের এখতিয়ার আছে, যদিও তারা কানাডা বর্ডার বা মেক্সিকো বর্ডার দিয়ে আসে, যদি তাদেরকে যুক্তরাষ্ট্রের ভিতরে যদি তাদেরকে আটক করা হয়, তাদেরকে অলরেডি রিলিজ দেওয়া হয়েছে, তাদের যদি আবার আটক করা হয় এক্ষেত্রে তাদের বন্ডের একটা অধিকার কিন্তু থাকবে বা বন্ড শোনানোর অধিকার থাকবে। তবে এখনো পর্যন্ত কোনো ইমিগ্রেশন জাজ এটাকে কমপ্লাই করছেন, কেউ কেউ কমপ্লাই করছেন না। হয়তোবা এটা আবার সার্কিট কোর্টে গেলে একটা বাইন্ডিং ডিসিশন হবে, যেটা যুক্তরাষ্ট্রের সব ইমিগ্রেশন জাজের উপর প্রযোজ্য হবে। মূল ইস্যুটা হচ্ছে আসলে আইস, হোমল্যান্ড সিকিউরিটি তারা কিন্তু অনেকটা জুডিশিয়াল অর্ডার অনেক সময় মানছেন না, বা ইমিগ্রেশন সিস্টেম একটা ক্যাওটিক অবস্থায় এখন আছে। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, তারপর দুই একটা প্রশ্নের যাব আমরা। সেটা হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে সেফ থার্ড কান্ট্রি, এই যে একটি শব্দ, সেফ থার্ড কান্ট্রি ইস্যু কতটা গুরুত্ব পাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে এখন, এবং কানাডা ইউএস সীমান্তে এক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হচ্ছে বিষয়টি? সেফ থার্ড কান্ট্রিটা কিন্তু এটা আগের একটা ডক্ট্রিন, এটা নতুন করে গেছে না, এটা অনেক আগে এটা ছিল, কিন্তু আগে এটা গভর্নমেন্ট এনফোর্স করত না। রিসেন্টলি তারা যারা কানাডা থেকে এসেছে বা যারা মেক্সিকো বর্ডার থেকে এসেছে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি যুক্তরাষ্ট্রে কেন প্রবেশ করেছো, তুমি তো মেক্সিকোতে অথবা কানাডায় তুমি অ্যাসাইলাম করতে পারতা। এটা এক্সপ্লেন করতে হবে যে কেন সে কানাডাতে অথবা মেক্সিকোতে অ্যাসাইলাম ফাইল করতে পারেনি বা সে কোনো এক্সেপশন এর জন্য কোয়ালিফাই করে কিনা। বিশেষ করে আমি আগে যেমনটা বলছিলাম, কানাডা থেকে যারা আসে তাদেরকে প্রমাণ করতে হবে তাদের যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোনো আত্মীয় স্বজন আছে যাদের কোনো ধরনের লিগাল স্ট্যাটাস আছে, যেমন অ্যাসাইলাম হতে পারে, সিটিজেন হতে পারে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারে, তারা কিন্তু এক্সেপশন হিসেবে কোয়ালিফাই করবে। এটা লিগাল আর্গুমেন্ট আমরা করতে পারি যে সেফ থার্ড কান্ট্রির যে বিধানটি, এটা শুধুমাত্র বর্ডারে যখন ক্রেডিবল ফর ইন্টারভিউ নেওয়া হয় তখন এটা প্রযোজ্য। যারা অলরেডি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের জন্য এটা প্রযোজ্য না। আর সেম কনসেপ্টটা ইউজ করা হয় যারা মেক্সিকো থেকে আসে তাদের ক্ষেত্রে, এটাকে বলা হয় যে সার্কামভেনশন অফ লফুল পাথওয়েজ বা সিএলপি। বিশেষ করে যারা মে 11, 2023 পর থেকে যুক্তরাষ্ট্রের ইউএস মেক্সিকো বর্ডার দিয়ে প্রবেশ করেছেন, তাদেরকে এক্সপ্লেন করতে হয় তারা মেক্সিকোতে কেন অ্যাসাইলাম আবেদন করেনি, আদারওয়াইজ তারা কিন্তু অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই করবে না। এটাকে বলা হয় যে সার্কামভেনশন অফ লফুল পাথওয়েজ বা সিএলপি রুল। তাদের ক্ষেত্রে মূলত প্রমাণ করতে হয় যে মেক্সিকোতে তাদের যে অবস্থা, তাদের খুব একটা নিরাপদে ছিল না, তারা হয়তো বা রবারি বা কোনো ধরনের গ্যাং ভায়োলেন্স বা অন্য কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছে, এই কারণে তারা মেক্সিকোতে তারা আশ্রয় চাইতে পারেনি। এছাড়াও হতে পারে যে তাদের দেশে কোনো তাদের স্পাউস আছে অথবা তাদের কোনো বাচ্চা কাচ্চা আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই করবে না, তারা তাকে ফলো টু জয়েন করবে, তারাও কিন্তু সিএলপি রুলের জন্য এক্সেপশনের সময় কোয়ালিফাই করবে। এটাকে বলা হয় যে ফ্যামিলি ইউনিটি এক্সেপশন। এছাড়াও আরো দু একটা এক্সেপশন আছে, যদি কারো কোনো মেডিকেল ইমার্জেন্সি থাকে অথবা মেন্টাল হেলথ কন্ডিশন থাকে এবং মেডিকেল রেকর্ড যদি ডকুমেন্টেড থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু এই সিএলপি রুলের এক্সেপশন হিসেবে কাজ করবে। তবে আপনি ঠিকই বলেছেন যে এই রোলটা সেফ থার্ড কান্ট্রি রোল কিন্তু বোধ কানাডিয়ান বর্ডার এবং মেক্সিকান বর্ডারে যারা প্রবেশ করেছেন তাদের জন্য এটা অ্যাগ্রেসিভলি ইউজ করা হচ্ছে এবং তাদের অ্যাসাইলাম আবেদনগুলোকে খারিজ করে দেওয়া হচ্ছে। কিন্তু জন্য আমি যেটা বলছি, কেসের প্রথম থেকে কিন্তু আপনাদেরকে সিরিয়াস হতে হবে এখন, আদারওয়াইজ কেসটা কিন্তু খারিজ হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি আহসান হাবিব। আমার আরও কোশ্চেন আছে আপনাকে এই বিষয় সম্পর্কে, তবে ফেসবুক থেকে একটি প্রশ্ন নিয়ে নিই। আব্দুর রাকিব তিনি বলছেন অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে, গ্রিন কার্ডের জন্য আবেদন করা হয়েছে, কোনো কারণে যদি গ্রিন কার্ড ডিনাই হয় তাহলে কি অ্যাসাইলি স্ট্যাটাস ঠিক থাকবে? জি, যাদেরকে অ্যাসাইলাম গ্রান্ট করা হয় তারা কিন্তু অটোমেটিক্যালি অ্যাসাইলি, অ্যাসাইলি হিসেবে তারা আনলিমিটেড কাজ করার কিন্তু অধিকার তাদের এই দেশে আছে, তাদের এই দেশে থাকার আনলিমিটেড অধিকার আছে এবং ডিপোর্টেশন থেকে তাদের কিন্তু প্রোটেকশন আছে, আনলেস তাদের অ্যাসাইলামটা আবার রিওপেন করে বাতিল করা হয়। খুবই রেয়ার, এটা জেনারেলি করা হয় না।
সুতরাং যদি আপনার যদি গ্রিন কার্ড আবেদন ডিনাইও করা হয়, তবু আপনার ভয়ের কিছু নেই। অ্যাটলিস্ট আপনি এখানে থাকার এবং কাজ করার অধিকার কিন্তু থাকবে। এবং আপনি চাইলে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনি যে দেশ থেকে অ্যাসাইলাম করেছেন ওই দেশ ছাড়া অন্য দেশে ট্রাভেলও করতে পারবেন, সবই করতে পারবেন। অনেক ধন্যবাদ আব্দুর রাকিব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মারুফ তিনি গতকালকে প্রশ্নটি করেছেন, আজকে প্রশ্ন করেননি কিন্তু অনুরোধ জানিয়েছেন উত্তরটির জন্যে। তো তার প্রশ্নটি গতকালকে আমি বলিনি, কারণ বিষয়টি সম্পর্কে খুব একটা উৎসাহিত করতে চাই না। তিনি যে প্রশ্নটি করেছেন আমার যতটুকু মনে আছে, তিনি হয়তো ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসলেন, আসার পরে স্ট্যাটাসটা চেঞ্জ করতে চাইলেন বা চেঞ্জ করতে পারবেন কিনা, বা অ্যাসাইলাম আবেদন করতে পারবেন কিনা, এই ধরনের প্রশ্নটি করেছিলেন। মারুফ কি বলবেন আপনি? এখানে অ্যাসাইলামের নিয়মটি হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রের অবস্থান করেন, আপনি যেভাবে আসেন, ভিজিট ভিসায় হোক, স্টুডেন্ট ভিসায় হোক বা অন্য যে কোনো ভিসায় হোক, যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। এবং আপনার যদি দেশে ফেরত যাওয়ার কোনো ভয় থাকে, যে কোনো কারণে হোক, 5টা কারণ আছে, যেমন পলিটিক্যাল অপিনিয়ন হতে পারে, আপনার ধর্মীয় বিশ্বাস হতে পারে, আপনি যদি কোনো জার্নালিস্ট বা কোনো ধরনের পার্টিকুলার সোশ্যাল গ্রুপে বিলং করেন, এই কারণে হতে পারে, আপনার রেস বা ন্যাশনালিটির কারণে হতে পারে। এইসব কারণে যদি আপনার দেশে ফেরত যাওয়ার কোনো ভয় থাকে, আপনি ভিজিট ভিসা হোক আর যে ভিসা হোক না কেন, আপনি কিন্তু চাইলে অ্যাসাইলাম করতে পারেন। অ্যাসাইলাম কিন্তু এখনো বন্ধ হয়নি। রিসেন্টলি কিছু রেগুলেশন এসেছে, হচ্ছে অ্যাসাইলামের ডিসিশন দেওয়া হচ্ছে না, বাট নতুন অ্যাসাইলাম ফাইলে কিন্তু এখনো পর্যন্ত আইনগতভাবে কোনো ধরনের লিমিটেশন আসেনি। সুতরাং মনে হয় আপনি অ্যাসাইলাম করতে পারবেন যদি আপনার দেশে ফেরত যাওয়ার কোনো ভয় থাকে। অনেক ধন্যবাদ মারুফ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। গতকালকে আপনি প্রশ্নটি করেছেন, আমার মনে ছিল বোধহয় সেটুকুন আমি বলেছি। আজকে আপনার প্রশ্নটি রাব্বি মাহবুব, তিনি বলছেন গ্রিন কার্ড পেন্ডিং আছে, অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে 2024 সালে, ইউএসসিআইএস থেকে গ্রিন কার্ড পেতে কেমন সময় লাগতে পারে? সময়ের ব্যাপারে এটা আগে জানলে বলতাম না। তারপরে উনি বলছেন গ্রিন কার্ড পেন্ডিং আছে, অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে 2024 সালে, ইউএসএস থেকে গ্রিন কার্ড পেতে কেমন সময় লাগতে পারে? অ্যাসাইলাম বেসড গ্রিন কার্ডটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার। আমি এমনও দেখেছি কারো ক্ষেত্রে 6 মাসে কেস অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, এমনও দেখা যাচ্ছে যে অনেক সময় তার 1 বছর বা 1.5 বছর বা 2 বছর লাগে। এই মুহূর্তে কিন্তু সব ধরনের অ্যাসাইলাম বেসড গ্রিন কার্ড আবেদনের অ্যাডজুডিকেশনে কিন্তু একটা লিমিটেশন আছে। এখন এটা খুবই আনসার্টেন। বিশেষ করে ওই ওয়াশিংটন ডিসিতে যে শুটিং এর ঘটনা ঘটলো, এরপর থেকে কিন্তু অ্যাসাইলাম গ্রিন কার্ড আবেদনের অ্যাডজুডিকেশনে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, এবং তারা এক্সট্রিম ভেটিং প্রয়োগ করছে, এবং জিনিসটা খুবই স্লো এখন এই মুহূর্তে। সে কারণে আসলে কেমন সময় লাগে, এই প্রশ্নটি নির্ধারিতভাবে বলা কোনো মতেই সম্ভবপর নয়, কারণ এখন ইমিগ্রেশন ব্যবস্থায় সাংঘাতিকভাবে উলটপালট অবস্থায় আছে। সুতরাং আমি যদি আগে জানতাম যে আপনার প্রশ্নটি এরকম, তাহলে হয়তো মাপ চেয়ে নিতাম। এমআর রহমান, তিনি বলছেন যে আমার অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, এর ব্যাপারে কিছু বলতে পারবেন কি, একটু কিছু বলবেন কি, এটা বলছেন। অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম স্ট্যাটাস পেন্ডিং, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম মানে উনি এখানে বৈধভাবে এসে অ্যাসাইলাম করেছেন। এইসব ক্ষেত্রে এখন নতুন যে নিয়মটা চালু হয়েছে, তারপরে যে লাস্ট ইন ফার্স্ট ইন্টারভিউ, এরকম, মানে যারা রিসেন্টলি আসছে বা যারা পরে আসতেছে তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে এখন, লাস্ট ইন ফার্স্ট সার্ভ। যারা অলরেডি অ্যাসাইলাম করেছেন এবং পেন্ডিং আছে, তাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা নতুন অ্যাসাইলাম করতেছেন, যেমন অ্যাসাইলাম করেছেন মাত্র 1 মাস হয়েছে বা 6 মাস হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত ইন্টারভিউ হচ্ছে, উইদিন 90 ডেজ তারা ইন্টারভিউ পাচ্ছেন। অনেক ধন্যবাদ এমআর হাসান, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। একই ধরনের প্রশ্ন হাবিব হাসান করেছেন, একই উত্তর, সুতরাং আপনারটা দ্বিতীয়। আর কারণ এই ধরনের এই কর্পোরেট ডেট আসতে পারে, সময় কবে, এটা বলাটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার, আমাদের কেন, কারোর পক্ষেই বলা সম্ভবপর নয়। সুতরাং এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটাও সম্ভবপর নয়। আপনার কাছে আরও প্রশ্ন আছে, তবে সেই প্রশ্নগুলো করার আগে একটা বিরতি নিতে চাই, বিরতির পরে এসে এই বিষয়ে আরও কিছু প্রশ্ন নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি আহসান হাবিব, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আজকে ফেসবুকে যত প্রশ্ন এসছে সবগুলোই উত্তর দিয়েছে। এখন একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
জি, আমার কোয়েশ্চেন হলো, আমার মেয়ে ইউএস ডিজাইন, আমার মেয়ের মাধ্যমে আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছি। জি তো জুলাইতে আমার I-130 অ্যাপ্রুভ হয়েছে। এখন ফ্রম ফিল্ড অফিস থেকে কল ইন নোটিস ইস্যু করছে G56 রিজন ফর I-485 ইন্টারভিউ। তো আমার কোয়েশ্চেন হলো কি, আমার তো একবার ইন্টারভিউ হয়েছে অলরেডি, তো ওইটা কি নরমাল, বা এই ইন্টারভিউতে কিরম ইন্টারভিউ হতে পারে, প্রিপারেশনটা কিরম নেব, এইটাই কোয়েশ্চেন ছিল। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো ফার্দার কোনো প্রশ্ন থাকে। অ্যাটর্নি আহসান হাবিব। সুপ্রিয় দর্শক, বোধহয় সরি, জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে কিন্তু দুইটা ধাপ থাকে। প্রথম ধাপটা হচ্ছে যে I-130 পিটিশনটা হচ্ছে যে তার যে পিটিশনার সাথে বেনিফিশিয়ারির সম্পর্কটা ভেরিফাই করার জন্য এটা অ্যাপ্রুভ হয়েছে। এখন সেকেন্ড স্টেপটা হচ্ছে যে উনি গ্রিন কার্ডের জন্য এলিজিবল কিনা, কেবল হয় যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ইন্টারভিউ। তো উনি যে কল ইন লেটারটা পেয়েছেন ফিল্ড অফিস থেকে, সেই ফিল্ড অফিসে ওই সময়ে এবং তারিখে ওনাকে যেতে হবে। গিয়ে ওনার যে গ্রিন কার্ড ইন্টারভিউটি বা গ্রিন কার্ড যে আবেদনটি আছে বা I-485 ফর্মটার উপর থেকে ওনাকে প্রশ্ন করা হবে, এবং যদি প্রশ্ন উত্তরে তারা সন্তুষ্ট হয় এবং এভিডেন্স দিয়ে তারা সন্তুষ্ট হয়, তাহলে ওনার গ্রিন কার্ড আবেদনটি অ্যাপ্রুভ করা হবে। সুতরাং প্রথম ধাপটি ছিল ওনাদের পিটিশনারের সাথে বেনিফিশিয়ারি রিলেশনশিপটা এস্টাবলিশ করা, সেটা অ্যাপ্রুভ হয়েছে। আর সেকেন্ড স্টেপটা হচ্ছে উনি কি গ্রিন কার্ডের জন্য এলিজিবল কিনা এই ব্যাপারে ইন্টারভিউ নেওয়া। এটা হচ্ছে ওনার যে কল ইন নোটিসে যে ইন্টারভিউ ডেট রয়েছে সেই ডেটে ইন্টারভিউ। সুতরাং আপনি যে I-485 ফর্মটি আছে বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটি আছে, I-485 ফর্মটি আপনি খুব কেয়ারফুলি রিভিউ করবেন এবং সব ইনফরমেশন কি I-130 সাথে সঙ্গতিপূর্ণ কিনা বা কনসিস্টেন্ট কিনা রিভিউ করবেন। এবং এখানে অনেকগুলো লিগ্যাল প্রশ্ন আছে, লিগ্যাল প্রশ্নগুলোর উপরে সঠিকভাবে অ্যান্সার দেবেন। আশা করি আপনার ইন্টারভিউ ভালো হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, আমার এক রিলেটিভ 2022 সালে ফ্যামিলি বিষয় ভিজিট বিষয় আমেরিকা আসছে। তো ওরা অ্যাসাইলাম করছিল, ওদের 5 বছরের ওয়ার্ক পারমিট আছে। বাট গত 2 দিন আগে ওরা হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করে হাজবেন্ড বাংলাদেশে চলে গেছে। তো ওনার একটা ছেলে একটা মেয়ে, ওনার ওয়াইফ এখানে রয়ে গেছে। ওদের 5 বছরের যে ওয়ার্ক পারমিটটা আছে এটা কি ভ্যালিড থাকবে না ক্যান্সেল হয়ে যাবে? ওয়ার্ক পারমিট কি ওয়াইফ টাইপ সবাই পেয়েছিল? তো জি, সবাই পেয়েছিল, বাট ওনার হাজবেন্ডের নামে ছিল অ্যাসাইলামটা। ওই হাজবেন্ড বাংলাদেশে চলে গেছে না করে। আচ্ছা আচ্ছা, তা এখন কি মানে তাদের পরিণতিটা কি হতে পারে, এটাই আপনার প্রশ্ন? ওয়ার্ক পারমিটটা থাকবে কিনা, বা আবার নতুন করে ওর ওয়াইফ অ্যাসাইলাম করতে পারবে কিনা? অ্যাটর্নি আহসান হাবিব। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আনফরচুনেটলি এটা ঘটনা ঘটেছে ওনাদের। তো জেনারেলি যে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বা মূল আবেদনকারী তার হাজবেন্ডই ছিল। জি, তার হাজবেন্ড যেহেতু চলে গেছেন, সুতরাং ধরে নেওয়া হবে উনি ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাবান্ডন করেছেন বা পরিত্যাগ করেছেন। যে কোনো পেন্ডিং আবেদন যদি কেউ পরিত্যাগ করে চলে যায়, ধরে নেওয়া হয় যে সে তার আবেদনটাকে আর পার্সু করতেছেন না। অটোমেটিক্যালি যারা ডিরাইভেটিভ বেনিফিশিয়ারি, যেমন ওয়াইফ বা ওনার চিলড্রেনরা, তাদের কিন্তু আর কোনো কেস থাকবে না। প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট চলে যায়, অটোমেটিক ডিরাইভেটিভ বেনিফিশিয়ারিদের স্ট্যাটাস আউট অফ স্ট্যাটাস তারা কিন্তু হয়ে যাবেন। সুতরাং আমি বলবো যে ইমিডিয়েটলি উইদিন 60 days অথবা উইদিন 90 days তাদের কিন্তু হয়তো নতুন করে অ্যাসাইলাম করা বা অন্য কোনো স্ট্যাটাস তাদের মুভ করা উচিত। ধন্যবাদ। তাদের ওয়ার্ক পারমিটও কিন্তু ভ্যালিড থাকবে না, ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক ধন্যবাদ। আশা করি আপনি উজ্জ্বল সাহেব আপনি শুনেছেন, যেহেতু আপনার আত্মীয়ের ব্যাপার। 60 বা 90 দিনের মধ্যেই, কবে গেছে জানি না আমরা, 60 বা 90 দিনের মধ্যে আবার ওনাকে অ্যাসাইলাম আবেদনটা করতে বলুন, তা না হলে সমস্যা হয়ে যায়। রূপা জান্নাত তিনি বলছেন যে আমার হাজব্যান্ডকে ডিটেনশন সেন্টারে নিয়ে গেছে 1 মাস, মানে নিয়ে গেছে 1 মাস আর কি। ওনার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, ড্রাইভিং লাইসেন্সও আছে। উনি আসছে কানাডা বর্ডার দিয়ে। এখন উনি কি বন্ড পাবে কি না, প্লিজ কাইন্ডলি জানাবেন। যে এটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, সেই জন্যই প্রশ্নটা বলেছি আমি। যে যদি উনি গত 2 বছরের মধ্যে এসে থাকে, তাহলে হি সাবজেক্ট টু ম্যান্ডেটরি ডিটেনশন, জুলাইয়ের যে এক্সিকিউটিভ অর্ডার, সেই এক্সিকিউটিভ অর্ডারের আন্ডারে। তবে রিসেন্টলি ক্যালিফোর্নিয়াতে একজন ফেডারেল কোর্ট বা একজন ফেডারেল বিচারক বলেছেন যে যারা
অলরেডি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তারা কিন্তু ম্যান্ডেটরি ডিটেনশন আন্ডারে পড়েন না, এবং ইমিগ্রেশন বিচারক চাইলে তাদের বন্ডের আবেদনটি কিন্তু বিবেচনা করতে পারেন। কোনো কোনো ইমিগ্রেশন জাজ সেটাকে রেসপেক্ট করছেন, এবং কোনো কোনো ইমিগ্রেশন জাজ সেটা রেসপেক্ট করছেন না। তো এটা ডিপেন্ড করবে আসলে তার কেসটা পেন্ডিং আছে, অ্যাটর্নির সাথে কথা বলে এটা বন্ডের মোশন ফাইল করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। বন্ডের মোশনের কাজ না হয় সেক্ষেত্রে আপনি ফেডারেল কোর্টে হ্যাবিয়াস কর্পাস নামে একটা রেমেডি আছে, আপনি হ্যাবিয়াস কর্পাস কিন্তু আপনি ট্রাই করতে পারেন। অনেক ধন্যবাদ রূপা জান্নাত। আসলে আমরা আপনাকে একটু পরামর্শ দিয়েছি আইনগত বিষয়টা, আপনি একজন ভালো ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে বিষয়টি ব্যাখ্যা করুন এবং সেভাবে ব্যবস্থা নিন, কারণ এভাবে মুখে বললে তো খুব একটা সমস্যার সমাধান হবে না। আমরা আপনাকে রাস্তাটা বাতলিয়ে দিতে পারি, বাকিটা আপনাকেই করে নিতে হবে এবং সেটা সেভাবে নিন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়াইসলাম, আপনার উপস্থাপনা কিন্তু খুবই ভালো, আমাদের খুবই ভালো লাগে আমাদের। অনেক ধন্যবাদ। জি ওকে রানা ভাই, জি আসলে আমি সিটিজেন এখানে। জি, আমি এখানে আসার পরে আমার ওয়াইফকে আমি টুরিস্ট ভিসায় এখানে নিয়ে আসছি। জি, তারপর আমি ওর জন্য আবার অ্যাপ্লাই করে দিছিলাম আপনার এটা কি বলো I-130 অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি টেম্পোরারি গ্রিন কার্ডও পাইছি। জি, কিন্তু কথা হলো এখন শোনা যাচ্ছে যে আমরা যদি অ্যাপ্লাই করি পার্মানেন্ট রেসিডেন্টটা, কারণ আমার ওয়াইফ কিন্তু এখন 1 বছর হয়ে গেছে, মানে 6 মাস থেকে বেশি ওভারস্টে হয়ে গেছে। তো এখন কি আমার ওয়াইফের জন্য কি কোনো অসুবিধা হবে? এটি আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব, আপনার কি অলরেডি 2 ইয়ার্স এর গ্রিন কার্ড আছে তো নাকি? হ্যাঁ, গ্রিন কার্ড পেয়ে গেছে 2 বছর, কন্ডিশনাল আর কি। তো জেনারেলি বিয়ের বয়স যদি 2 বছরের কম হয় এট দ্য টাইম অফ ইস্যুয়েন্স অফ গ্রিন কার্ড, তখন তাদেরকে টেম্পোরারি গ্রিন কার্ড দেওয়া হয়। 1 বছর 6 মাস বা 1 বছর 9 মাস হওয়ার পরে কিন্তু পার্মানেন্ট গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে বা কন্ডিশন রিমুভ করার জন্য আবেদন করতে পারে। কন্ডিশন রিমুভ করার পরে কাউকে অসুবিধা করছে বা কাউকে অ্যারেস্ট করছে বা ডিটেইন করছে এরকম কিন্তু আমরা শুনছি না। বা শুনছি যে যাদের ম্যারেজ বেসড নতুন করে গ্রিন কার্ড আবেদন করা হচ্ছে তাদেরকে অনেক সময় কোনো কোনো জায়গায় কোনো ফিল্ড অফিস তাদেরকে আটক করা হচ্ছে। ওনার যদি কোনো ইস্যু না থাকে, কোনো ক্রিমিনাল রেকর্ড বা কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলে অসুবিধা হওয়ার কথা না। আমার মনে হয় যে আপনারা একজন আইনজীবীর মাধ্যমে I-751 যে ফর্মটি আছে বা রিমুভাল অফ কন্ডিশনস এটা করে আপনি পার্মানেন্ট গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনার বিষয়টিও তাই, যেহেতু এখন একটু অস্থির সময় চলছে, সুতরাং এটাকে অবহেলা না করে একজন ভালো ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যে বিষয়টা তাড়াতাড়ি সেটেল করে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম মহসিন, আর আমি 2024 সালের মে মাসে কানাডা দিয়ে আমেরিকা আসছিলাম। ওই সময় আমার কোনো বন্ড কিছু হয় নাই বা আমি রাইট অ্যাওয়ে আমেরিকা ঢুকতে পারছিলাম। জি, আর আমার বয়স ওই সময় 20 বছর ছিল। তো আমি টিজ পিটিশন করছিলাম, আর আমার কেস অ্যাকসেপ্ট হয়েছে, আবার কেস অ্যাপ্রুভ হয়েছে। তারপর আমি ওয়ার্ক অথরাইজেশন আর সোশ্যাল সিকিউরিটির অ্যাপ্লিকেশন করছি আজ থেকে প্রায় 7 মাস আগে, এখনো অ্যাপ্রুভ হয় না। তো আমি অ্যাকচুয়ালি আইএস এর ডিটেনশন এন্ড আইএস এর ডিপোর্টেশনের একটা ভয় আছে। তো আমি সবসময় আমার I-360 একেবারে কাগজটা সাথেই রাখি। যদি আমি কলেজে ভর্তি হই, সেখানে কুইন্সবরো কলেজে যাই, তো আমার একটু পরামর্শ লাগবে আমি কি কি সাথে নিয়ে থাকা উচিত, আর আমি কি এখন ঝুঁকির মধ্যে আছি কিনা, আমাকে যদি কাইন্ডলি জানাতেন প্লিজ। অনেক ধন্যবাদ জনাব মহসিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। ধন্যবাদ। প্রথমে আপনাকে অভিনন্দন যে আপনার I-360 অ্যাপ্রুভ হয়েছে স্পেশাল জুমানের ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে। জেনারেলি যারা স্পেশাল ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্রুভ হয় তাদের কিন্তু ডেফার্ড অ্যাকশন দেওয়া হয়। ডেফার্ড অ্যাকশন মানে হচ্ছে যে তাদেরকে ডিপোর্টেশন থেকে সুরক্ষা দেওয়া হয়। কিন্তু রিসেন্টলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে সম্ভবত জুন অথবা জুলাই থেকে ডেফার্ড অ্যাকশন দেওয়াটা বন্ধ করেছেন। এবং আমাদের জানতে হবে যে ওনাকে ডেফার্ড অ্যাকশন দেওয়া হয়েছে কিনা। যদি ডেফার্ড অ্যাকশন দেওয়া হয়, I-360 যে রিসিপ্টটা অ্যাপ্রুভাল নোটিশটা আছে সেখানেই বলা থাকে যে ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভড অফ ডেফার্ড অ্যাকশন, তাহলে কিন্তু ওনার ডিপোর্টেশনে আর কোনো রিস্ক নেই। যদি ডেফার্ড অ্যাকশন না দেওয়া হয় তাহলে কিন্তু কিছুটা রিস্ক থেকে যায়। সেক্ষেত্রে বিশেষ করে আপনার যদি ইমিগ্রেশন কোর্টে থাকে, অবশ্যই আপনার ভাষা হিয়ারিং বা
ইমিগ্রেশন ইন্ডিভিজুয়াল হিয়ারিং, সেখানে কিন্তু আপনাকে অ্যাপিয়ার করতে হবে এবং কোর্টকে জানাতে হবে যে আপনার একটা IT60 অ্যাপ্রুভাল আছে। সেক্ষেত্রে হয়তো আপনার কেসটা তারা কন্টিনিউ করবে বা কেসটা পিছিয়ে দিবে, আপনাকে আরো সময় দেবে এখানে থাকার জন্য। তখন পর্যন্ত আপনার ডেফার্ড অ্যাকশন না আসে বা তখন তো আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট না হয়। সেক্ষেত্রে উনি কি কি কাগজপত্র সাথে রাখবেন ওটি বললেন, যাতে কোনো সমস্যা না হয়? প্রথমত হচ্ছে যদি ওনার কোনো পেন্ডিং পিটিশন থাকে, যদি কোনো অ্যাসাইলাম আবেদন থাকে ইমিগ্রেশন কোর্টে, রিসিট উনি সাথে রাখতে পারেন। যদি ওয়ার্ক পারমিট থাকে কোনো কিছু উনি সাথে রাখতে পারেন। সেম টাইম I360 যে অ্যাপ্রুভাল নোটিশটা আছে এটা উনি সাথে রাখতে পারেন। অনেক ধন্যবাদ মহসিন আপনার প্রশ্নের জন্য। আসলে আপনারা যেহেতু জটিল বিষয়, আপনারা একটু অ্যাটর্নির সঙ্গে আলাপ করবেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিপন। জি, আমি আপনার 2024 সালে আপনার জুলাইতে আপনার ইউএসএ তে প্রবেশ করছিলাম আপনার মেক্সিকো দিয়ে। জি। তো আপনার আমি 3 মাস অলমোস্ট ডিটেনশনে ছিলাম, তারপর আমাকে ওইখান থেকে রিলিজ করা হয়। তো আমি আপনার ওইখান থেকে আসার পরে আপনার মানে আইসি অফিসের সাথে ফেডারেলে দেখা করছিলাম। জি। তারপর আবার ডেট দিছে, আবার দেখা করছিলাম। দেন নেক্সট তারা যখন গেছিলাম তখন তারা আমাকে একটা ইমেল করার জন্য একটা পেপার দিচ্ছে আর কি, হাতে সাদা একটা পেপারের মধ্যে লিখে দিচ্ছে ডেটটা, বলছে যে এই বছরের ডিসেম্বর মাসে 18 তারিখে মেল করার জন্য। এখন এটা মানে আমার যে লয়ার উনি বলতেছে যে মেল না করার জন্য, যে পরিস্থিতি ভালো না। তো এখন আসলে কি করা উচিত? মানে অনেক ধন্যবাদ শিপন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। ধন্যবাদ। আসলে আইসের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা লিগালি আপনি এটা অ্যাপয়েন্টমেন্টটা মেনটেন করতে বাধ্য। যদি আইস আপনাকে বলে কোনো কিছু মেইল করতে, তো আপনার অবশ্যই মেইল করা উচিত। আমি কখনো এনকারেজ করবো না যে কোনো ধরনের যোগাযোগ বন্ধ করে রাখা আর কি, রুলস ভায়োলেট করা। রিস্ক থাকবেই, কিন্তু বেস্ট হচ্ছে যে আইনকে সম্মান করেই কিন্তু বলা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিপন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, কারণ কোনো কিছু হাইড করাটা ঠিক নয়। হাইড করলে একটা হাইড করলে 10টা হাইডের পরে সমস্যার সৃষ্টি হয়। সে কারণে কোনো যেটা বলেছে, যেটা নিয়ম যেটা আছে, আইন কানুন আছে, সেটা মেনে চলাটাই বোধহয় উত্তম হবে আপনার জন্যে। তারপরেও সিদ্ধান্ত আপনার ব্যাপার, আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনার নিজস্ব বুদ্ধি বা আপনার যে অ্যাটর্নি আছেন তার মাধ্যমেই আপনি সিদ্ধান্ত নেবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময় সীমানা টপকানো কঠিন, তাই অনেক অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। বেশ কিছু আজকে অনেক উত্তর দিয়েছি ফেসবুক থেকে, তারপরেও বেশ কিছু প্রশ্ন এসছেন। ইয়াসমিন ভুইয়া, রিফাত হোসেন, এরকম আরও অনেকেই করেছেন। আপনাদের প্রশ্নের উত্তর নিতে পারছি না বলে দুঃখিত। তবে আপনারা শুক্রবারে এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন, সেদিন যদি আগে প্রশ্ন করেন নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যাটর্নি আহসান হাবিব, আপনিও সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন, প্রচুর দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে ধন্যবাদ। দর্শক থেকে আবার শুভেচ্ছা, শুভরাত্রি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কানাডার সীমান্ত দিয়ে প্রবেশকারী অ্যাসাইলাম সিকারদের ইমিগ্রেশন কোর্টে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কী ধরনের আইনি কৌশল গ্রহণ করে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।